সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি মধ্যবিত্ত থেকে গরিব থেকে কিভাবে বড়লোক হওয়া যায়। আমি আজকে আপনাদের জন্য 3টি রুলস তৈরি করছি। সেই রুলসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত মধ্যবিত্ত থেকে বা হতদরিদ্র থেকে আপনারা বড়লোক হতে পারবেন। কারণ হলো আপনি পরিশ্রম করে ঘাম ঝরালে আপনি লেবার হতে পারবেন, কিন্তু কখনো বড়লোক হতে পারবেন না। বড়লোক হওয়ার জন্য কিছু বড়লোকের কিছু ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে, কিছু রুলস আপনাকে ফলো করতে হবে, আপনার ভিতরে কিছু স্কেল তৈরি করতে হবে। দেন আপনি আপনার লক্ষ্যে যখন আপনি ফোকাস করবেন তখন আপনি হবেন বড়লোক হতে পারবেন। কিভাবে আপনি মধ্যবিত্ত থেকে ধনী হতে পারেন। জীবনে কখনো ব্যাংকে টাকা রাখবেন না। ব্যাংকে রাখবেন সেটা ইমার্জেন্সি ফান্ড রাখবেন। ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারে আমার আরও কিছু ভিডিও আছে, তারপর আমি শর্ট করে বলে ফেলছি। ইমার্জেন্সি ফান্ড হলো যে আপনি যে কোনো সময় একটা বিপদগ্রস্ত হলেন, হাসপাতালাইজেশন থেকে শুরু করে, তখন তো আপনার টাকাটা তো আপনি অন্য কোথাও ইনভেস্ট করে ফেললেন। এখন আপনার ইমার্জেন্সি প্রয়োজন হলো, তখন আপনি টাকা কোথা থেকে পাবেন? সেই জন্য তাৎক্ষণিক যেহেতু টাকাটা আপনি উঠেই নিয়ে এনে আপনি যদি আপনার ইমার্জেন্সি সমস্যাটা আপনি সারতে পারেন, সেজন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। ইমার্জেন্সি ফান্ড বলতে আপনার 6 মাসের, অর্থাৎ আপনার প্রতি মাসে আপনার যত টাকা ফ্যামিলিতে ব্যয় হয় ওই ব্যয় আনুপাতিক হারে আপনার 6 মাসের টাকা আপনি ব্যাংকে রেখে দিবেন। এটা ইমার্জেন্সি ফান্ড হিসাবে। বাস সেট, আর কোনো 1 টাকাও রাখার প্রয়োজন নেই। সেভিংস অ্যাকাউন্টসে কখনো টাকা রাখবেন না। সেভিংস অ্যাকাউন্টসে টাকা রাখলে ব্যাংক কোটিপতি হবে, আপনি কিন্তু কিছু হবেন না। আপনাকে দিচ্ছে 2-3%, 4% আপনাকে লাভ দিতেছে সেভিংস অ্যাকাউন্টসে। তার চাইতে আপনার সেভিংস অ্যাকাউন্টসে টাকাটা না রেখে আপনি একটা এফডিআর করতে পারেন, সেখানে আপনাকে 7 থেকে 8% বা 10%, 12% আপনাকে লাভ দিবে। যা হোক, আমি কখনো ব্যাংকে টাকা রাখার ব্যাপারে কখনো আমি আপনাকে উদ্বুদ্ধ করব না। আপনাকে হতদরিদ্র গরিব থেকে আপনাকে যদি কোনো ধনী হতে চান, তাহলে আপনাকে ফার্স্ট টাইম আপনার যা অর্থ আছে, যা ক্যাপাসিটি আছে, সে অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট করার মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নাই আপনি বড়লোক হওয়ার জন্য। এখন আপনার টাকাটা আপনি ইনভেস্ট করবেন। এখন কোথায় ইনভেস্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করি। কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করলে আপনার টাকাটা লস হবে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ লস হতেই পারে, কিন্তু আপনি কোন কৌশলে আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার কখনো লস হবে না, এবং কোথায় কোথায় ইনভেস্ট করবেন সে পথগুলো আপনাদেরকে আমি বলতেছি। গোল্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন, ল্যান্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন। আজকে আপনি যে গোল্ডটা কিনলেন, এই গোল্ডটা দুটো উপকার হবে। আপনার ফ্যামিলিকে অলংকার হিসেবে দিলেন, সে হ্যাপি থাকলো তাৎক্ষণিক, এবং আপনি যে কোনো সময় গোল্ড আপনি আবার বিক্রি করতে পারতেছেন। এবং দেখেন, গোল্ড আপনি আজকে যত লক্ষ টাকা দিয়ে কিনবেন, এটা কিন্তু 2-1 বছর পরে কিন্তু এটা রেটটা কিন্তু অনেক বেশি হয়ে যাব। তেমনিভাবে আপনার কাছে যদি কোনো আরও টাকা বেশি থাকে, তাহলে আপনি ল্যান্ডের বিজনেস করতে পারেন। আপনি একটা প্লট বুকিং দিতে পারেন, সে প্লট বুকিংয়ের মাধ্যমে আপনার প্রতি মাসে মাসে একটা ইনকাম আসবে ভাড়া হিসেবে। জমি কিনতে পারেন, তাহলে সে জমি 2-1 বছর পর দেখবেন যে এটা চড়া দামে এটার মূল্য বেড়ে যাবে। তো সুতরাং আপনি গোল্ডের মধ্যে ইনভেস্ট করেন, এটা কখনো লস হওয়ার না। ল্যান্ডের মধ্যে আপনার ইনভেস্ট করেন, এটা কখনো লস হবে না। আপনি একটা প্লট সমস্ত কাগজপত্র ডকুমেন্টস দেখে আপনি একটা প্লট বুকিং দিতে পারেন, সেখানে আপনি কখনো লস হবে না, বরং সেটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু আপনি প্রতি মাসে মাসে সোনার ডিমের মতো, ডিম পাড়া হাঁসের মতো প্রতি মাসে মাসে আপনি একটা সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন। এখন আসেন, আপনি হয়তো বা চাকরি করতেছেন, ওকে করেন, বা আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, করেন। আপনি যেটাই করেন, সেখান থেকে আপনার যে টাকাটা আপনি ব্যাংকে রেখে দিচ্ছেন, মানে ব্যাংকে সঞ্চয় রাখতেছেন, ওই ব্যাংকের বিষয়টাকে আপনাকে ওভারকাম করে আপনাকে এই জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি যে বিজনেসটা করতেছেন, আপনি সেই বিজনেসের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। অনেকে আছে সেই আদিকাল থেকে শুরু করে একই দোকান, একই সামান, হ্যাঁ, সমস্ত কিছু একই, দেখা যাচ্ছে সে বিজনেস করতেছে, কিন্তু সে কখনো নিচেও নামতেছে না, উপরে উঠতেছে না, বাস কোনো রকম সে চলতেছে। আর যে ব্যক্তি মনে করে যে আমার এখন যা আছে তাই আমার চলবে, তাহলে আপনি রেড সিগনালে আছেন। আপনি কখনো বড়লোক কখনো হতে পারবেন না। আপনি যদি কোনো টাকা আপনার বেশি হয়ে থাকে, তাহলে আপনার দোকানটাকে আপনি একটু সাজান, আপনার দোকানটাকে আরও একটু মেরামত করেন, নতুন নতুন কিছু ইউনিক দেখে আপনি কিছু আপনার দোকানের প্রোডাক্ট আপনি আরও বেশি রাখেন, তাহলে আপনার কাস্টমার আরও বেশি আসবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তারপর আপনার টাকা পয়সা আপনার পরিবহনের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন। যে পরিবহনের মধ্যে, অর্থাৎ আপনার যে ক্যাপাসিটি, অর্থনৈতিক যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। আপনার একটা রিক্সা কেনার ক্যাপাসিটি আছে, তাহলে তো আপনার একটা বাস কেনার প্রয়োজন নেই। আপনার একটা
অটো রিক্সা কেনার আপনার একটা ক্যাপাসিটি আছে, আপনি তো একটা প্রাইভেট কার কেনার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার যে ক্যাপাসিটি আছে অর্থনৈতিকভাবে, কারো কাছে 1 লক্ষ টাকা আছে, কারো কাছে 2 লক্ষ, কারো কাছে 5 লক্ষ, কারো কাছে 50 লক্ষ টাকা, মানে যার যে ক্যাপাসিটি আছে সে অনুযায়ী আপনারা পরিবহনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। আজকে দেখা যাচ্ছে যে গাড়িটার মূল্য যত টাকা, 4-5 বছর পরে গাড়িটার মূল্য নর্মালি কমে যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি ওই সেই মডেলের কারণে, পুরাতন মডেল হওয়ার কারণে এটার দাম কিন্তু তখনকার হিসাবে আবার কিন্তু হিসাবে কমতেছে না, দেখা যাচ্ছে বড় বড় রয়ে গেছে। অর্থাৎ আপনি যে মডেলের গাড়িটা কিনছেন সেই গাড়িটা আপনার 10 বছর পরে ওই মডেলের গাড়িটা কিন্তু আর পাওয়া যাবে না, কিন্তু ওই গাড়িটার ফার্স্ট হবে ভালো, আর সামনে যেটা আসবে সেটা ফার্স্ট ভালো না হতে পারে। তো সেই জন্য আপনার গাড়িটার মূল্যটা ভালো থাকবে, ইঞ্জিনটা ভালো থাকবে, সুতরাং সেখান থেকে মাসে ভালো একটা প্রফিট আসতে পারে। পরিবহনের মধ্যে ইনভেস্ট করে আপনি কীভাবে লাভবান হবেন? দেখেন, আপনি একটা রিক্সা কিনে দিলে আপনার অবস্থা অনুযায়ী আপনি একটা লোককে দিয়ে দিলেন, সে প্রতিদিন আপনাকে ভাড়া দিবে। আপনি একটা অটো রিক্সা কিনে আপনি একটা লোককে দিয়ে দেন, সে আপনাকে প্রতিদিন ভাড়া দিবে। আপনি একটা প্রাইভেট কার কিনে বা একটা মাইক্রো কিনে আপনার মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিকে আপনি দিয়ে দেন, সে প্রতি মাসে আপনাকে আপনার 30 থেকে 50 হাজার টাকা আপনাকে মাসে রেন্ট দিবে। তাহলে সেখানে আপনার লাভবান হচ্ছেন, গাড়িও রয়ে গেল, দেখা যাচ্ছে আপনার প্রতি মাসে সেখান থেকে ভালো একটা প্রফিট আসতেছে। তো সুতরাং আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ইনভেস্ট করেন। আপনার ক্যাপাসিটি যদি বাস ক্যাপাসিটি থাকে তাহলে আপনি বাস কিনেন, আপনার ক্যাপাসিটি যদি মাইক্রো হয় তাহলে মাইক্রো কিনেন, প্রাইভেট কার হলে প্রাইভেট কার কিনেন, সিএনজি হলে সিএনজি কিনেন, আর যদি আপনার কাছে টাকা না থাকে আপনি একটা ভ্যান গাড়ি কিনেন, একটা রিক্সা কিনেন, ওটা আপনি ইনভেস্ট। তো সুতরাং এটা কখনো লস হবে না। তাইলে আপনার গোল্ডের বিষয় আপনাদেরকে বললাম, ল্যান্ডের বিষয় আপনাদেরকে বললাম, ফ্ল্যাট বুকিংয়ের বিষয় বললাম আপনাদেরকে। তারপর আপনার প্রয়োজন আপনার নিজের বিজনেসের মধ্যে আপনি ইনভেস্ট করেন, দোকানটাকে আরও মোটিভেট করেন, স্টক মার্কেটে আপনি শেয়ার কিনতে পারেন। অর্থাৎ আপনার টাকাটাকে আপনি খাটান, এবং আপনি ইচ্ছা করলে আপনি একটা গরুও কিনতে পারেন। একটা গরু কিনে আপনার একটা লোককে দিয়ে দিলেন বর্গা হিসাবে, দেখা যাচ্ছে সে 1 বছর 2 বছর পরে এটাকে লালন পালন করে সেটাকে বড় করলো, বড় করার পরে দেখা যাচ্ছে এটা নির্দিষ্ট টাইমের পরে বা বাছুর সহ দেখা যাচ্ছে এটা বিক্রি করার পরে সেখান থেকে আপনি ভালো অঙ্কের একটা অর্থ পেলেন, ওই ব্যক্তিটাও পেলো, আপনিও পেলেন। অর্থাৎ টাকা কখনো ঘরে রেখে দিলে কখনো লাভ হবে না। আচ্ছা ধরেন আপনি 1 লক্ষ টাকা আপনি ব্যাংকে রেখে দিলেন, আপনি 1 লক্ষ টাকা আপনাকে 1 বছর পরে কত টাকা দিবে? কিন্তু আপনি 1 লক্ষ টাকা যদি একটা গাভী যদি কিনেন, আপনি কিনে দিয়ে একটা লোককে যদি আপনি দিয়ে দেওয়ার পরে সে 1 বছর পরে যদি ওই গাভীটাকে সে বিক্রি করে, তাহলে অন্তত সেখান থেকে আপনি যে লাভ হবে অন্তত 10 থেকে 15 হাজার টাকা আপনি লাভ পাবেন। এটা তো বিশ্বাস করেন, তো তাহলে আপনি ব্যাংকে কেন টাকাটা রেখে দিবেন? সুতরাং ইনভেস্ট করার কোনো জায়গার অভাব নেই, আপনি যে কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারেন। এখন আসেন, ইনভেস্ট করার জন্য আপনাকে কিছু শর্ত আছে। শর্তটা হলো, কখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বলে যে আমি সব কিছু জানি, যারা সব কিছু জানতা তাদের সাথে কখনো পরামর্শ করবেন না। অর্থাৎ যে ডিপার্টমেন্টে আপনি ইনভেস্ট করবেন সেটা যদি কোনো রিক্সা হয় তাহলে রিক্সার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। যদি মানে আপনি যে ডিপার্টমেন্টে টাকাটা ইনভেস্ট করবেন, আপনার স্টক বাজার হতে পারে, আপনার স্বর্ণ গোল্ডের বিষয় হতে পারে, আপনার ল্যান্ডের বিষয় হতে পারে, বা আপনার পরিবহন বিভাগ হতে পারে, যেই বিভাগে আপনি যে ডিপার্টমেন্টে আপনি টাকাটা ইনভেস্ট করবেন, যেহেতু এটা আপনার কষ্টের অর্জিত টাকা, তাইলে আপনি সেই ডিপার্টমেন্টের যে হেড সিনিয়র অ্যাডভাইজার তার সাথে আপনি পরামর্শ করবেন যে আমি এই কৌশলে টাকাটা আমি ইনভেস্ট করতে চাই, কীভাবে করলে আমার সুবিধা হবে। তাহলে দেখেন আপনি তার পরামর্শক্রমে যদি সেখানে যদি আপনার কোনো টাকা পয়সা যদি কোনো 10 টাকা খরচ হয় আপনার প্রয়োজন, আপনি সেটা করতে পারেন। কারণ হলো আপনার 10 লক্ষ টাকা লস হচ্ছে, আপনার 100 টাকা ক্ষতি হোক এই মুহূর্তে সমস্যা নেই, কিন্তু যদি কোনো আপনি না বুঝে যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 10 লক্ষ টাকা লস হলো। তো 10 লক্ষ টাকা লস না করে আপনি সেই ডিপার্টমেন্টের হেড বা অ্যাডভাইজার থেকে যদি আপনি পরামর্শ নিয়ে যদি কোনো আপনি ওখানে ইনভেস্ট করেন, তাহলে আপনার প্রয়োজন 500 টাকা লস হলো, 100 টাকা লস হলো, তাতে তো কিছু হলো না। তো সুতরাং পরামর্শক্রমে আপনি টাকা পয়সা ইনভেস্ট করেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে, নতুন আইডিয়া পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।